এবার আসবো আলোচনায়। যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মণিকাঞ্চন পাল, মণিদাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, জাতীয় কংগ্রেস মুখপত্র, আমি স্বাগত জানাবো চন্দনদাকে আজকের অনুষ্ঠানে। আমাদের স্টুডিওর বাইরে থেকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ এবং বর্তমানে নিবিএসটিসির চেয়ারম্যান। পার্থদাকে স্বাগত জানাই। আর কিছুক্ষণের মধ্যেই সিপিআই মুখপাত্র রিতেশ বসাক আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন, তাকে আগাম স্বাগত জানিয়ে রাখলাম। আসলে আপনাদের সঙ্গে ডেফিনেটলি পরিচয় করিয়ে দেবো। পার্থদার কাছে যাব। পার্থদা, এই যে নামবাদের যে প্রক্রিয়া, এটা ইচ্ছা করে এই যে ডোমিসাইল এবং আবাস যোজনা মানে ইন্টেনশনালি বাতিল করা হচ্ছে এবং বাংলার মানুষের নাম কাটাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অন্যদিকে সুকান্তবাবু বলছেন পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে কাজ হচ্ছে, এখানে তো গাঁজোয়ারির কোনো জায়গা নেই। তাহলে এখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব পরিষ্কার যে যাদের নির্দেশে ডোমিসাইল হয়তো অনেক ক্ষেত্রে কাউন্সিলর সই করে দিয়েছিলেন বা আবাস যোজনার কাগজ দিয়েছিলেন, তাদের কিন্তু নাম তোলার ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল শেষমেশ। এবার তারা কোন পথে যাবে? কারণ এখন তো আর শুনানির সময়ও শেষ। কি হবে এখন? সুকান্ত বাবু গুলিয়ে ফেলছেন এবং নির্বাচন কমিশনও কোথাও একটা বিষয়টাকে খুব বেশি হজবরল করছে যে আসলে নির্বাচন কমিশন যোগ্য ভোটার বাছাই করবে, নাগরিকত্ব কারো যাচাই করার অধিকার এই মুহূর্তে হয়তো তাদের নেই। সেটা স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত সরকার অন্য একটা এস্টাবলিশমেন্ট হয়েছে। নিশ্চিতভাবে যারা ভারতীয় যারা তারাই ভোটার হবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যে ভোটারের নির্দিষ্ট প্রভিশন আছে, কিন্তু এজ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, এই দুটো প্রুফ ইম্পর্টেন্ট একটা ভোটারের নাম তোলবার ক্ষেত্রে। কিন্তু এসআইআর পর্বে আমরা দেখেছি যে বেশ কিছু নথি বলা হয়েছে যে নথিগুলোকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি গ্রামীণ বহু এলাকার মানুষের আমরা বরাবর প্রথম থেকে যে দাবিটি করে এসেছি যে যে সমস্ত ডকুমেন্টস মানুষের কাছে সব থেকে বেশি অ্যাভেলেবেল, নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আইডি কার্ড, কেন্দ্রীয় সরকারের দেওয়া আধার কার্ড, কিংবা মনরেগার কার্ড, কিংবা রেশন কার্ড এবং ডোমিসিয়াল সার্টিফিকেট, সেগুলোকে অনেক সময় গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, নিশ্চিতভাবে ডোমিসিয়াল সার্টিফিকেটে যেভাবে প্রেসক্রাইব করা রয়েছে যে বিডিও, এসডিও বা ডিএম র্যাঙ্কের যারা রয়েছে তাদের সিগনেচার করা সই ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে, কিন্তু সেই সার্টিফিকেটটাও তৈরি হওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে একজন মানুষকে আইডেন্টিফাই করা বা সে সেখানে স্থায়ীভাবে বসবাস করে কিনা সেটা স্থানীয় কাউন্সিলর কিংবা স্থানীয় প্রধান এভাবে এসে তারপরে পরিশেষে ডিএম বা এসডিও বা বিডিও লেভেলে না। কিন্তু পার্থদা, এই যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা প্রথমেই তো যখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস মিট করেছিলেন প্রথম দিন, এনুমারেশন ফর্ম তখনও বিলি হয়নি, তখন পরিষ্কার করে বলা হয়েছিল। তাহলে আপনার কি মনে হচ্ছে যে যে ডোমিসাইল সার্টিফিকেটগুলো বাতিল হলো কিসের ভিত্তিতে, কোন কারণে? কারণ নির্দিষ্ট কারণ ছাড়া তো বাতিল হওয়ার সম্ভাবনা নেই, আপনিও বলছেন। নিশ্চিতভাবে কারণ ছাড়া বাতিল হওয়ার কোনো বিষয় নেই। তবে একটা বিষয় দেখুন, আপনার কি মনে হচ্ছে কোন কারণ? না, ডোমিসিয়াল সার্টিফিকেটও গ্রাহ্য করা হবে এই ধরনের নোটিফিকেশনটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেওয়া হয়েছে। যেমন অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে, সেটাকেও শেষ মুহূর্তে দেওয়া হয়েছে। এবং সব থেকে আজকে উল্লেখযোগ্যভাবে যে আবাস যোজনা বা এই ধরনের ঘরে যাদের তালিকাভুক্ত আছে বা ডকুমেন্টস আছে তাদেরকেও গ্রাহ্য করা হচ্ছে না বলে ক্ল্যারিফিকেশন দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সুপ্রিম কোর্টে যে বিষয়টি বলা রয়েছে যে জমি থাকলে বা জমির সার্টিফিকেট বা এই জাতীয় সার্টিফিকেট থাকলে তারা অ্যালাউ হতে পারে, বা নির্বাচন কমিশনও কিন্তু সেটা বলেছে। কিন্তু সেটা ক্ল্যারিফাই করতে গিয়ে তারা বলেছে আবাস যোজনার তালিকা অন্তর্ভুক্ত বা ঘরের বাংলার বাড়ির আবাস যোজনার তালিকা ঘরের তালিকাভুক্ত থাকলে তাদেরকে অ্যালাউ করা হবে না। সুকান্ত দা, এখানে আমি একটা আপনাকে স্পেশাল ইনপুট দিয়ে দিই, একটা ইনপুট দিয়ে দিই, একটা সূত্র, আকাশে হয় না, বাতাসে হয় না, মাটিতে হয়। দাদা একটু ঠান্ডা, আমি সূত্রটা বলে দিই, আপনার সুবিধা হবে। কিছু সূত্র বলছে, আমাদের কিছু সূত্র বলছে, কিছু ইনফরমেশন এরকম আসছে যে তার কাছে বাংলার আবাস যোজনার কাগজপত্র রয়েছে, কিন্তু তার কাছে জমির আসল দলিলটা নেই। এটা কি ঠিক? না না, আমাদের ভারতবর্ষ, আমাদের এই রাজ্যে বিভিন্ন মানুষের কাছে জমির দলিল বা খতিয়ান, তাদের কাছে পাট্টা আছে, সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হয়। এই ধরনের বহু মানুষ রয়েছে যারা পাট্টা নিয়ে শুধুমাত্র বসবাস করছে। ভূমিহীন এরকম বহু মানুষ আছে যাদেরকে সরকারিভাবে পাট্টা দেওয়া হয়েছে। সেটা তো নিশ্চিতভাবে অ্যালাউ হবে। সেই জায়গাটাকে কেন
নেগলেক্ট করা হচ্ছে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। বেশ, দেখা যাক বিজেপি কি বলছে। পার্থদা অনেক পার্থদা অবশ্যই কথা বলা হচ্ছে। হ্যাঁ, বেশ, আমি এই তথ্যগুলোই বিজেপির কাছে তুলে ধরবো, কারণ যারা সমস্যায় পড়বেন এগুলো বাতিল হয়ে যাওয়ায়, তারা কিন্তু সাধারণ মানুষ। তাদের গায়ে কোথাও ছাপ দেওয়া নেই যে তৃণমূলের লোকে, সিপিএমের লোকে, বিজেপির লোকে, সাধারণ লোকে, নির্দলে, কংগ্রেস, কোথাও দেওয়া নেই। তো কাজেই যদি ইনফরমেশন দেওয়া থাকে যে ডোমিসাইল সার্টিফিকেট দিলে, বা সেই তথ্য যদি থাকে যে ডোমিসাইল সার্টিফিকেট দিলে আমার নাম থাকবে, কিন্তু নামটা বাদ যাচ্ছে কার গাফিলতির জন্য, কার ত্রুটির জন্য, কার ভুলের জন্য? এক্ষেত্রে এই যে যারা সাধারণ নাগরিক বা ভোটার, তারা কি কারোর মাধ্যমে মিসগাইডেড হয়েছেন? এটাও বড় প্রশ্ন, যে তাদের নাম আজকে সেই কারণের জন্য বাদ চলে যাচ্ছে। কেন যাচ্ছে অবশ্যই এই বিষয়ে আমরা দেখবো। আমি তো জানি যতদূর যে বিজেপি সিএ ক্যাম্প করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস তো ভোটার সাহায্য করবার জন্য ক্যাম্প করেছিল। ভোটারদেরকে সাহায্য করবার জন্য বড় বড় ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হয়েছিল। তাতে লাইট পাখা লাগিয়ে, মাইক লাগিয়ে প্রচার হয়েছিল যে ভোটারদেরকে সাহায্য করা হবে। ভোটার কি একটা নাম ছিল, আমার ঠিক এখন মনে আসছে না, ভোটারদের সাহায্য করবার জন্য ক্যাম্প। তারা দেখেননি এই বিষয়টা। আমি এ বিষয়ে আসবো, বিজেপি কিভাবে এই ব্যাপারটাকে দেখছে। বিজেপির প্রতিনিধি রয়েছেন, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আমি মনিদার কাছে যাব। প্রশ্ন হচ্ছে এটা যে আখেরে গিয়ে সমস্যায় পড়লো কিন্তু সাধারণ মানুষ, এবং আরও গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই মানুষগুলোর হাতে আর কিন্তু শুনানিতে যাওয়ার কোনো অপশান নেই, কোনো সুযোগ নেই এই মানুষগুলোর। অর্থাৎ এই নাম বাদ যেতে পারে ত্রুটিযুক্ত ডোমিসাইল, অথবা এই আবাস যোজনার সঙ্গে হয়তোবা জমির সঠিক পরিচয় না থাকবার জন্য। এই জটিলতা তৈরি হচ্ছে কেন? মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র, কি বলবেন মনিদা? প্রথম বিষয় হচ্ছে নির্বাচন কমিশন তার রেজুলিউশন কখন দিয়েছে না দিয়েছে এটা আমার দেখার বিষয় নয়, এটা নির্বাচন কমিশন বলবে। তাদের ঠিক করেছে, ল মোতাবিক ঠিক করেছে কিনা ভুল করেছে তারা বলবে। কিন্তু এখানে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আজকে মালদার গাজল ব্লকে একজনের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, রুলস 9 অফ বার্থ অ্যান্ড ডেথ, রুলস 9 অফ 2000। কিন্তু ওই সার্টিফিকেটের নিচে সই করা আছে 1996 সাল দিয়ে। এটা তো হতে পারে না। 2000 সালের রুলসে তুমি সই করছো, তার আগে 4 বছর আগে সই করছো। এবার যে সাধারণ মানুষটিকে কাজে, যে গ্রামের লোক এত বোঝে না শোনে না, তাকে একটা সার্টিফিকেট দিয়েছে, সে নিয়ে চলে গেছে। সে যখন এখন দেখাতে আসছে তখন সে ধরা পড়ছে না এটা ভুল সার্টিফিকেট। এটা তো তৃণমূল কংগ্রেসের থেকে আর ভালো কে করতে পারে? যেখানে ভুলগুলো ধরা পড়ছে, আর ভুলগুলো ধরা পড়ছে এত পরিমাণে, যখন নজরে আসছে একটা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে ইলেকশন কমিশনকে। আর সেটাকেই তৃণমূল কংগ্রেস হাইলাইট করে দেখাচ্ছে আমি মানুষের জন্য কত ভাবি। আরে বাবা, মানুষের জন্য এটা একদম এক্সাম্পল। 2000 সালে রুলস অনুযায়ী তুমি বার্থ সার্টিফিকেট দিচ্ছ, সেখানে সিগনেচার 96 সাল। তার মানে তোমরা বসে বসে সুন্দরভাবে কাজ করে দিও, মানে ব্যাকডেটেড হতে পারে না এটা। এবার যখন ওই ভদ্রলোক নিয়ে গেল তখন সে ধরা পড়লো। তখন তৃণমূলে দেখো সাধারণ মানুষ বাঙালিকে গালাগালি দিচ্ছে। না, তাহলে ডোমিসাইলটা কি হলো? মানে ডোমিসাইলের ক্ষেত্রে কারা হচ্ছে, যেটা 15 বা 20 বছর থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে ভেরিফিকেশন করেছে 15 বছর 20 বছর ধরে সেখানে নেই। মিনিমাম যদি কাউকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হয়, তাকে তো থাকতে হবে ওখানে। 2 বছর 5 বছরের জন্য তো ডোমিসাইল দেওয়া হয় না, 15-20 বছর মিনিমাম থাকতে হয়। কিন্তু যখন ভেরিফিকেশন করা হচ্ছে, তখন ভেরিফিকেশন করার সময় দেখা যাচ্ছে যে সে 15-20 বছর ধরে নেই, এখানে থাকেই না। সে হয়তো অন্য কোথাও থাকতো, বা বাংলাদেশে থাকতো, বা আরও দূরে কোথাও থাকতো, সে ওখানে নেই, তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে। অর্থাৎ যে কাজগুলো বাঙালি করে ভুল কাজগুলো করা হয়েছে, এখন হয়তো নির্বাচন কমিশন সেই ভুল কাজগুলো ধরছে, সেগুলো সামনে আসছে, সেইগুলো তৃণমূল হাইলাইট করছে। প্রবলেম এটা নয়, প্রবলেম এটা যে 2024 বা 2021-এ তৃণমূল কংগ্রেস বা বিজেপির যে ভোট পার্থক্য, তার থেকে অনেক বেশি ভোটার কাটা গেছে, তাদের নাম বাদ গেছে। এতে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে গেছে। এইবার তারা রাস্তায় নেমে পড়েছে, কিভাবে বাঙালি অস্মিতা নিয়ে রাস্তায় নেমে বাঙালি করা যাচ্ছে। তারা বাঙালির কথা চিন্তা করছে না, তারা নিজেদের ভোটে যাতে জিততে পারে সেই রাতের ঘুম উড়ে গেছে, সেই নিয়ে চিন্তা করছে। না, আপনার কথায় তো এটা খুব পরিষ্কার যে ওই ভোট ডিফারেন্সটা কমানোর জন্যই বিজেপি কমিশনকে দিয়ে এরকম করাচ্ছে তৃণমূলের। এই অভিযোগ এখানে মান্যতা পেয়ে গেল। ভোট ডিফারেন্স কমানোর জন্য নয়, ভোট ডিফারেন্স যে মৃত ভোটারগুলো ওই তৃণমূল কংগ্রেস ওই দিনে 58 লক্ষ নিয়ে কেউ কথা বলছেন, 58 লক্ষ ঠিক আছে। এরপরের এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সব নিয়েই বলছি যে ভোটারগুলোকে তুলে রেখেছিল, এই যে ফলস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ফলস বার্থ সার্টিফিকেট, এইগুলো দিয়ে যাদের ভোটার করেছিল, যারা ভোটার হওয়ার যোগ্য নয়,
তাদের নামগুলো তো বাদ যাচ্ছে, এগুলো তো এতদিন ধরা পড়েনি, এগুলো তো কেউ চেকিং করেনি। আজকে এই যে পার্থদা বললেন যে কে সার্টিফিকেট দেবে, বেশি দিন থেকে কাউন্সিলর দেবে, পঞ্চায়েতের সদস্য দেবে, পঞ্চায়েত প্রধান দেবে, তো সবই তো তৃণমূল কংগ্রেসের। তারা বলছে এরা হচ্ছে রেকমেন্ডেশন করবে, এরপরে ডিএম আপনার এডিএম অথবা এসডিএম আচ্ছা, বিডিও। একটা কথা দেবাশিস এরা বলো, হচ্ছে certificate আমার রাজ্যে মানে আপনি বলছেন রেকমেন্ডেশনে ভুল না আছে। না একটা বুকে হাত রেখে একটা কথা বলো, পার্থদাও বলবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিএম হোক, বিডিও হোক, যেই হোক, তৃণমূল কংগ্রেস নেতার মুখের উপর কথা বলবে এত কলিজায় দম আছে? একটা দেখাও তো, বেশ। একটা কলিজায় দম আছে কিনা? অর্থাৎ ওরা যেটা বলে দিয়ে রিকমেন্ড সেটাই হয়েছে, আপনি বলছেন। বেশ, আচ্ছা, আমাদের মধ্যে আমি যতদূর জানতে পারছি যে রিতেশ বসাক, বাম মুখপাত্র, সিপিআই নেতা আমাদের সঙ্গে রয়েছেন পাশের স্টুডিওতে, আপনাকে স্বাগত জানালাম। কিন্তু আমি যাব চন্দনদার কাছে। চন্দনদা, বেসিক্যালি তিনটে জায়গা, আমরা দুটো জায়গা নিয়ে খুব বেশি আলোচনা করছি। দেখুন, এই দুটো জায়গা, মানে একটা তো আমরা চন্দনদা ডোমিসাইল বলছি, আর একটা আবাস যোজনা নিয়ে আলোচনা করছি। আবাস যোজনার কাগজ গ্রাহ্য হবে না, কিন্তু পাশাপাশি যেটা আমি ইন্ট্রোতে বলেছিলাম, এটা আলোচনা একটু কম আসছে, যেখানে সেই আধিকারিকদের দায়িত্ববোধহীনতার প্রশ্ন আসছে, যেখানে তাদের কর্তব্যে চন্দনদা গাফিলতির মতো ভয়াবহ অভিযোগ আসছে, যে এই আরও যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। অর্থাৎ এই যে মনিদা যে অভিযোগ করছে, চন্দনদা, আপনার কি সত্যিই মনে হয় যে ইচ্ছাকৃতভাবে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে এই তথ্যে গড়মিল করা হয়েছে চন্দনদা, যার জন্য সাধারণ মানুষ এখন আর শুনানির দিন নেই, মানে তাদের নামটা একদম বেমালুম কেটে বাদ চলে যাবে? দেবাশিস, তুমি যদি দুদিক থেকেই দেখো তাহলে দেখবে এই ভিশনটা ভীষণ কন্ট্রাডিক্টরি, সংঘাতমূলক। তুমি একটা জিনিস আমরা প্রথম থেকে বলে এসেছি, এটা আজকের ব্যাপার নয়, এবং এটা শুধু কংগ্রেসি বিশ্লেষণ নয়, সার্বিকভাবে দেখো এটা তো নাগরিকত্বের প্রশ্ন, এটা ভোটাধিকারের প্রশ্ন, এবং নাগরিকত্ব বিশেষভাবে আমরা রেফার করি না, কিন্তু ভোটাধিকার তো একটা বড় অংশ, যেখানে গণতন্ত্রের একটা ব্যাপক পার্ট হচ্ছে কিভাবে ভোটার সিস্টেম কাজ করবে। এবং নির্বাচন কমিশনকে তোমাকে বুঝতে হবে, ঠিক 11 বার, আজকে নিয়ে এটা হলো 12 বার, যেখানে নির্বাচন কমিশন তার ডিপার্চার করেছে মূল জায়গা থেকে, যেখানে এসআইআর শুরু হয়েছিল, যার আগে আমরা ওয়ার্ন করেছিলাম। দেবাশিস, তোমাকে একটা পরিষ্কার কথা বলি, তোমার একটু আগের যে পরিধিতে আলোচনা করছিলে, ডোমিসাইল অ্যাক্ট অফ ইন্ডিয়াতে সাধারণত 15 থেকে 20 বছর একটা ডোমিসাইল ফিগারেশন দরকার, মানে তার একটা রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া সে মিট করছে এবং সে দীর্ঘ সময় সেখানে আছে, তবে ডোমিসাইল সার্টিফাই করছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে অন্য জায়গাতে তুমি যদি এটাকে অ্যানালিসিস করো, তাহলে ডোমিসাইলের একটা এরিয়া, তুমি আবাসের কথা বললে বলি, প্রথমত এটা আসছে ধরো ইন্দিরা আবাস যোজনা, তার পরবর্তী সময় কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাই ট্রান্সফর্ম করেছে, রাজ্যের ক্ষেত্রে আলাদা একটা যোজনা, বাংলা আবাস যোজনা। এখন প্রশ্নটা হচ্ছে, এই আবাস যোজনার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয়, সেই দুর্নীতির তদন্ত করবেন যে তদন্তকারী সংস্থা বা যাদের আন্ডারে, সেটা কিন্তু ইসিআই নয়, অর্থাৎ ইসিআই নির্দেশে কিন্তু এই তদন্তটা হবে না। যে নির্দেশটা সিবিআই বলো, এর আগে বিভিন্ন ক্ষেত্রে বা ডিপার্টমেন্টাল যেসব ইনকোয়ারিজ, রুরাল ডেভেলপমেন্ট বা হাউজিং ডেভেলপমেন্ট, তাদের এই ইনকোয়ারি সেট আপটা করতে পারে। এখন আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না এই কারণে যে আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম না, ধরো কাউকে সার্টিফাই করা হয়েছে, সার্টিফাই তো করবে ডিএম, সার্টিফাই এডিএম করতে পারেন, এসডিও, ভিডিও, কিন্তু প্রশ্নটা হচ্ছে অফিসিয়াল ক্যাপাসিটিতে। এখানে একটা কাউন্সিলরের ভূমিকা বা পঞ্চায়েত সদস্যের ভূমিকা কিচ্ছু না, জাস্ট রেফার করা, যে আমি রেফার করলাম, একে ভেরিফিকেশন করবার দায়িত্ব তো ডিপার্টমেন্টের। আজকে তো তোমাকে বুঝতে হবে, নির্বাচন কমিশন নির্দেশিকা কি, 7 জনকে বলছেন সাসপেনশনে পাঠাও, কেন? তাদের কর্তব্য অবহেলা, তারা কিন্তু সরকারি করবে। আমার প্রশ্নটা হচ্ছে যে নেটওয়ার্কটা এক্সিকিউটিভ নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক থেকেই তুমি এই ডিসিশনটা নিতে পারো, তাহলে ক্রস চেকিংয়ের জায়গাটা ছিল, এবং সেটা তারা করতে পেরেছেন কি পারেননি ইজ আ ডিফারেন্ট থিং, কোনো সন্দেহ নেই। বিএলওদের মুভমেন্ট যখন একেবারে শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এসআইআর হতে দেবো না, একটা সেট আপ অফ মাইন্ড ছিল, পরে সেটা পরিবর্তিত হয়েছে। তার পরবর্তী সময় বিএলওর মুভমেন্ট দেখেছি, আমরা প্রতিনিয়ত যাতায়াত করেছি রাজ্য নির্বাচনী দপ্তরে, আমরা দেখেছি বিএলও মুভমেন্ট, এবং বহু ক্ষেত্রে মাইক্রো অবজারভারের আগে সিচুয়েশন দেখো, বিএলও ফাইনাল ডিসিশন, বিএলএ 1, বিএলএ 2। তো একটা জায়গাতে বুঝতে হবে, বিএলএ 1 সারা পশ্চিমবাংলায় 100% বেশি, ইন্টারেস্টিং,
100% বেশি ওই BLA 2 যেটা তৃণমূলই দিতে পেরেছে, ইভেন বিজেপি 77%। সো আমাকে বুঝতে হবে অরক্ষিত যে জায়গাগুলো সেখানে তোমাকে কমপ্লিটলি ফেথফুলি বিশ্বাস করতে হবে যে BLO যাদের ক্ষেত্রেই আছে তার রেফারটা কি। এখন সেখানে ম্যানিপুলেশনের জায়গা যদি কেউ তৈরি করে, সেই ম্যানিপুলেশন তারা করেছে, তুমি তৃণমূল ধরো ম্যানিপুলেশন করেছে, কিন্তু ক্রস চেকিং প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নটা কাজ করেনি। তুমি আজকে বলছো মাইক্রো অবজারভার, তুমি দায়বদ্ধতা নেই, মাইক্রো অবজারভারের কনসেপ্টটা কি তুমি সেটা কনভিন্স করোনি, আলটিমেটলি তুমি 7 জন ARO-কে, আমরা বলছি এটা অবশ্যই ভুল রেফারেন্স, বহু জায়গায় ঘটেছে, কিন্তু এই যে এই ARO-কে সাসপেনশনে পাঠানো আর সেখানে গতি না পাওয়া, মূল ঘটনাকে স্তব্ধ করে দেওয়া, তুমি বুঝতে পারবে ইলেকশন বাউন্ড, আমরা প্রথমেই বলেছিলাম ইলেকশন বাউন্ড স্টেটে জেনারেলি হয় না, SIR, আজকে সেটা হয়েছে, স্লথ হয়ে গেছে, তোমার 2 দিন পরে নির্বাচন ঘোষণা করতে হবে, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো শুনানিতে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে 16 তারিখ, তোমাকে ইন্টারেস্টিংলি বুঝতে হবে কখনো কন্ডিশন হতে পারে না পোস্ট জাজমেন্ট, কোনো কন্ডিশন হতে পারে না পোস্ট জাজমেন্ট।